চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH++ মশলা। MDH নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা। শুরু করছি আজকের হচ্ছেটা কি, আমাদের এই বাংলা ঠিক কোন পথে যাচ্ছে, যত দিন যাচ্ছে কোথায় বাংলার প্রকৃত উন্নয়ন দেখতে পাওয়ার কথা, সার্বিকভাবে সর্বৈবভাবে বাংলার এগিয়ে যাওয়ার কথা, সামাজিকভাবে এগিয়ে যাওয়ার কথা এবং আরও অন্যান্য সর্বত্র দিকে এগিয়ে যাওয়ার কথা, সেই বাংলা প্রত্যেক দিন পিছিয়ে যাচ্ছে। কেন এই কথা বলছি? তার কারণ এই বাংলার বুকে আজ দাঁড়িয়ে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সনাতনীরা। যারা সনাতনে বিশ্বাসী, যারা সনাতন ভূমে বাস করেন, তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আর তাদের উপর আঘাত হানছে আর কেউ না, এই বাংলার প্রশাসন, এই রাজ্যের পুলিশ মন্ত্রী, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ লাগাতার অত্যাচার চালাচ্ছে এই বাংলার সনাতনীদের উপর। কেন বলবো না এই কথা? বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা ভয়ঙ্কর, নিন্দনীয়, নৃশংস, যে ঘটনা সম্পর্কে ভাষায় প্রকাশ করা যায় না। কার্যত ধর্মান্ধ মৌলবাদীদের উল্লাস চলছে সেখানে, জিহাদিদের উল্লাস চলছে সেখানে। তাদের উল্লাসের ফলই হচ্ছে সেখানকার সংখ্যালঘু, সেখানকার হিন্দু যুবক দীপু দাসকে জীবন্ত জ্বলিয়ে দেওয়া সকলের সামনে, এবং তারপর সেটাকে নিয়ে উচ্ছ্বাস করা, মোবাইলে ক্যামেরায় সেই মুহূর্তটাকে, সেই নৃশংস মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করা। এইটাই করেছে বাংলাদেশের ওই সমস্ত ধর্মান্ধ মৌলবাদীরা, জেহাদিরা। আর তার প্রতিবাদ হবে না? তার প্রতিবাদ শুধুমাত্র এই বাংলা কেন, এই ভারত কেন, গোটা বিশ্ব জুড়ে প্রত্যেকটা প্রান্তে হওয়া উচিত। কারণ বাংলাদেশের মাটিতে সংখ্যালঘুরা সুরক্ষিত নেই, বাংলাদেশের মাটিতে হিন্দুরা সুরক্ষিত নেই। সেই প্রতিবাদ যখন এই বাংলার বুকে হচ্ছে, তখন এই সমস্ত সনাতনীদের দিকে লাঠি উঁচিয়ে তেড়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এমন লাঠি চলছে যে নাক ফেটে রক্ত বেরোচ্ছে। আবার যারা প্রতিবাদ করছে তাদেরকেই জেলে পুরে দেওয়া হচ্ছে, জামিন অযোগ্য ধারা দেওয়া হচ্ছে। কেন? এই প্রশ্ন আজকে বাংলার সনাতনীরা তুলছেন। আমি আসবো আলোচনায়, তার আগে একটা বিশেষ প্রতিবেদন দেখুন। হাওড়া ব্রিজের কাছে আজ বিক্ষোভ সমাবেশ ছিল, সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, এমনকি ব্যারিকেড যেগুলো ছিল সেগুলো সরিয়ে ফেলা হয়। কার্যত রণক্ষেত্র ছবিটাই তৈরি হয়। গুলমোহর থেকে মিছিল করে হাওড়া ব্রিজের দিকে আসতে থাকেন বিজেপির কর্মী সমর্থকরা। হাওড়া ব্রিজের উপরে ব্যারিকেড দিয়েছিল পুলিশ। কর্মী সমর্থকরা হাওড়া ব্রিজের উপরে পৌঁছতেই তুমুল উত্তেজনা, বিক্ষোভকারীদের টেনে হিচড়ে সরায় পুলিশ। এরপরে পুলিশ আন্দোলনকারী হাতাহাতি ও তুলকালাম বাঁধে। একদিকে যেরকম হাওড়ার ব্রিজ অবরুদ্ধ করে দেওয়া হয় এবং অপরদিকে হাওড়ার ব্রিজে ওঠার পরে তারা ব্রিজের মাঝখানে এসে তারা একটি কুশি পুতুল দাহ করে এবং তারপরে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের সঙ্গে বচসা, এবং সেই বচসার জন্য বেশ কিছুক্ষণ ধরে হাওড়ার ব্রিজ ওঠার মুখটা অবরুদ্ধ হয়ে পড়ে। দীপুচন্দ দাসকে শুধু হত্যা করা হয়নি, তাকে অকারণ পিটিয়ে মারা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। পশ্চিম বাংলাতে যেভাবে জেহাদিদের হাতে তুলে দিচ্ছে মুখ্যমন্ত্রী, খুব সময় দূর নেই, আজকে আমরা দেখেছি হরগোবিন্দ দাসকে কিভাবে মেরেছে। পশ্চিম বাংলাতেও হিন্দুর মঠ মন্দির ভেঙে দিচ্ছে। তারই প্রতিবাদ করার জন্য আজকে আমরা হাওড়া নেমেছি। প্রতিবাদীদের ঘাড় ধাক্কা মমতার পুলিশের, পায়ে আঘাতের অভিযোগ বিজেপি নেতা উমেশ রায়ের। আমি যখন ব্যারিকেড ক্রস করছিলাম, পুলিশ আমাকে পিছন থেকে ধাক্কা মেরেছে, আমার এড়ির হাড় ভেঙে গেছে, আমি উঠতে পারছি না, দাঁড়াতে পারছি না। গিয়ে পুলিশ ধাক্কা মেরেছে, আমি পড়ে গেছি, অনেক লোকের চোট লেগেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। আপনারা দেখেছেন, আপনাদের রেকর্ডে আছে, পুলিশ কোনো কিছু করেনি। পুলিশ যাতে হাওড়া ব্রিজটা অবরোধ না হয় তার জন্য তাদেরকে একটা জায়গায় রেস্ট্রিক্ট করেছে, তারপরে এর বাইরে আর কিছু হয়নি। হিন্দুর জন্য পথে নামলে ঘাড় ধাক্কা দেবে মমতার পুলিশ। ইউনুস মমতা কয়েনের এপিট ওপিট। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা।
বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু যুবক দীপু দাসের জন্য পথে নেমেছিলেন প্রতিবাদীরা, পথে নেমেছিলেন সনাতনীরা। তার জন্য পুলিশের ঘাড় ধাক্কা খেতে হয়েছে, নাক ফেটেছে কারোর। যারা সন্ন্যাসীরা পথে নেমেছেন তাদের জামা ছিঁড়েছে, কাদায় মেখে গিয়েছে জামা কাপড়। এই হচ্ছে বাংলার ছবি। কেন বাংলার এই ছবি? বাংলা কি সত্যিই বদলে যাচ্ছে? বাংলা কি সত্যি পার্শ্ববর্তী যে দেশ রয়েছে পশ্চিমবাংলার সঙ্গে একেবারে প্রায় জুড়ে একই বর্ডার লাইন শেয়ার করে, সেই বাংলাদেশের যে বিদ্বেষ, সেই বিদ্বেষ কি এই বাংলার মধ্যেও ছড়িয়ে পড়ছে? বিদ্বেষের নিঃশ্বাস কি এই বাংলাতেও পড়ছে? বাংলাদেশে যে জেহাদি রাজ চলছে, সেই জেহাদি রাজ কি এই বাংলাতেও চালু করার চেষ্টা করা হচ্ছে? এই বাংলা কি সত্যি অন্ধ মৌলবাদীদের হাতে চলে যাচ্ছে? এই প্রশ্নগুলো আজকে করবো। যারা যারা আজকে আমাদের অতিথি রয়েছেন, চলুন প্রত্যেকের সঙ্গে একে একে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন পৃথ্বীরাজ মুখার্জি, বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, রুদ্রাঙ্ক সান্যাল রাজনৈতিক কর্মী আমাদের সঙ্গে রয়েছেন, নীলাদ্রি ব্যানার্জি রাজনৈতিক কর্মী আমাদের সঙ্গে রয়েছেন, দেবব্রত রায় রাজনৈতিক কর্মী আমাদের সঙ্গে রয়েছেন, সৌনক মারিক বিজেপি মুখপাত্র। এদের সবাইকে নিয়ে আজকে আলোচনাটা শুরু করবো। আমি শুরুটা দেবব্রত রায়কে দিয়ে করে। দেবুদা আজকে আমাদের সঙ্গে রয়েছেন। দেবুদা, আমাকে একটা সহজ কথা বলুন, প্রতিবাদ করা কি ভুল? প্রতিবাদ করা কি অসাংবিধানিক? সমস্যা কোথায়? অবশ্যই প্রতিবাদ করা উচিত, কিন্তু প্রতিবাদটা যখন রাজনৈতিক হয়ে যায় সেখানেই সমস্যা। আমি কিন্তু রাজনীতিতেই তো প্রতিবাদ হবে, রাজনীতি না থাকলে তো প্রতিবাদ হওয়া মানে রাজনীতির বাইরেও প্রতিবাদ হয়, কিন্তু রাজনৈতিক ভাবেও প্রতিবাদ হয়। আমি 1940 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু ঝাড়গ্রামে বক্তৃতা দিতে গিয়ে একটা কথা বলেছিলেন, গেরুয়া বসন পরে ত্রিশূল হাতে নিয়ে যারা প্রতিবাদ করে তাদেরকে বর্জন করুন, তারা রাজনীতি, তারা ধর্মকে কলুষিত করছে। নেতাজি আর কোন কোন কথা শুনেছিলেন? মানে আপনি কি নেতাজিকে এই কথাটা শুনে মমতা বন্দ্যোপাধ্যায় উজ্জীবিত হয়ে গিয়ে সনাতনীদের মানে পুলিশকে বলা হলো যে লাঠি পিটিয়ে সরিয়ে দিন? আচ্ছা, প্রতিবাদটা কি কারণে হচ্ছিল আগে এটা আপনি কি নিয়ে শুনুন না, শুনুন প্রতিবাদটা কি নিয়ে হচ্ছিল? প্রতিবাদটা আপনি একদম স্পষ্টভাবে বলুন যে প্রতিবাদটা কি নিয়ে। যারা পথে নেমেছিল তারা কারা? এক সেকেন্ড একে দাদা, যারা প্রতিবাদে কালকে পথে নেমেছিল তারা কারা? তাদের পরিচয় কি আগে আপনি সেটা? তারা গেরুয়া বসন পরে রাজনীতি করতে নেমেছিল। তারা গেরুয়া বসন পরে রাজনীতি করতে নেমেছিল। বেশ, যার জন্য প্রতিবাদ করছিল তিনি কোন বিশ্বাসে বিশ্বাসী? উনি দেখুন সংখ্যালঘু মানুষ, যেটা বাংলাদেশের উনি সংখ্যালঘু মানুষ, যে ঘটনা ঘটেছে আমরা তীব্র। সংখ্যালঘুর পরিচয় কি? ধর্মীয় বিশ্বাস কি? সংখ্যালঘুরা সারা পৃথিবীতে বঞ্চিত এবং পেষিত নিষ্পেষিত, সেটা বাংলাদেশে হতে পারে, সেটা ভারতবর্ষে হতে পারে, সেটা আমেরিকাতে হতে পারে। সেটা নিয়ে প্রতিবাদ করা যায় কি যায়? অবশ্যই যায়, এবং অবশ্যই যায়। তাহলে প্রতিবাদ করতে বাধা হয় সেটাও দোষের, একদম সব জায়গায় দোষের। তাহলে প্রতিবাদ করতে বাধা, ধর্ম প্রতিবাদ করতে সেখানেই বাধা হয় বাংলাদেশ হাই কমিশন। সেখানে বাংলাদেশ হাই কমিশনের নিরাপত্তা, সেটা আমাদের দেশীয় এক্সটার্নাল অ্যাফেয়ার্স নিয়ে। আপনি জানেন প্রতিবাদ মিছিলটা কত দূর অবধি গিয়েছিল? যত দূর অবধি গেছিল। আপনি জানেন কত দূর আগে থেকে ব্যারিকেডটা দেওয়া? বলছি, ধর্মের দোহাই দিয়ে যারা রাজনীতি করে তাদের আমরা ধিক্কার জানাই। আমরা মনে করি মানে না, এক সেকেন্ড, আমি এটা বুঝতে পারলাম না সৌনক। আমি একটা বিষয় আমার কাছে ক্লিয়ার হলো না। মানে বাংলাদেশে যখন মারা হচ্ছে, যখন জ্বলিয়ে দেওয়া হচ্ছে সেখানকার সংখ্যালঘু, বাংলাদেশের সংখ্যালঘু একজন হিন্দু যুবক দীপু দাসকে, তখন আমরা সেটা কিভাবে দেখবো? মানে আজকের দিনে দাঁড়িয়ে যদি প্রতিবাদ করা হয় দীপু দাসের জন্য, সেটা খুব ভুল। সেখানে ধর্মের রং আলাদা করে গ্লোরিফাই করে একদল মানুষকে, একদল সনাতনীকে পিটিয়ে সরিয়ে দেওয়া যায়, নাক ফাটিয়ে দেওয়া যায়? দেখুন, বাংলাদেশি হাই কমিশন ঘেরাও করতে গেছিলাম, কারণ বাংলাদেশির যারা অত্যাচার করছে, ওখানকার হিন্দুদেরকে ওপর যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ ছিল। সেটা আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘেরাও করতে যাইনি বা পুলিশ কমিশনারকে ঘেরাও করতে যাইনি। তাহলে কত দূরে ছিলেন বাংলাদেশ হাই কমিশন? অনেকটা ডিস্টেন্স ছিল। 3টে ব্যারিকেড ছিল, একটা ব্যারিকেড ভেঙে আরেকটা ব্যারিকেডের দিকে এগিয়ে যাওয়া হয়েছিল। তা পুলিশ বড় বড়, যেমন আমরা দেখি যে যখন নবান্ন ঘেরাও থাকে বা যে লালবাজার অভিযান থাকে, তখন বড় বড় যে স্টিলের ব্যারিকেড নিয়ে এসে রাস্তা বন্ধ করে। নিয়ে আসেনি তো তারা মারাটাই তার মানে উদ্দেশ্য ছিল। আজকে বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে বাংলাদেশি পুলিশদের দ্বারা, আজকে বাংলাদেশি মুসলমানদের দ্বারা, আর আজকে ভারতবর্ষে মমতার পুলিশ বাংলাদেশি পুলিশের মতো আচরণ করবে, এটা ভাবা যায় না। আজকে গেরুয়া বসন সবকিছু উঠতে গিয়ে বলছি প্রত্যেকটা ভারতীয় রাস্তায় নেমেছিল। আজকে তো বলা হয়। এবং না, আর একটা বিষয়, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, শুধুমাত্র যে এই বাংলাতেই প্রতিবাদ হয়েছে বা প্রতিবাদ মিছিল হয়েছে তা না, গোটা দেশেরও বিভিন্ন প্রান্তে হয়েছে, দেশের রাজধানীতেও হয়েছে। আমি পরবর্তী বক্তার কাছে যাবো। রুদ্রাঙ্ক এই মুহূর্তে আমার সঙ্গে আছে। খানিক আগে দেবব্রত বাবু বলছিলেন যে যেখানেই সংখ্যালঘুরা অত্যাচারিত হোক সেটা নিয়ে সব জায়গায় সোচ্চার হওয়া দরকার, সেটা নিয়ে সব জায়গায় সোচ্চার হওয়া উচিত। আমার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো স্টেটমেন্ট, কোনো বক্তব্য, একটা শব্দ তিনি ব্যয় করেছেন? তিনি তো বলছিলেন যে সকলেরই প্রতিবাদ করা দরকার। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবে সেটা আপনি কখনো ডিসাইড করবেন না।
আমি ডিসাইড করবো না, 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 এক সেকেন্ড আমি কি ডিসাইড কি করব কি করব না একজন সাংবাদিক হিসেবে সেটা রুদ্রাঙ্ক বলবে না। এক, দ্বিতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায় এমনি শখে গিয়ে ওখানে বসে পড়েননি। বাংলার মানুষ বারবার ভোট দিয়েছে, যারা ভোট দিয়েছেন সেখানে সংখ্যালঘু আছে, সংখ্যাগুরু আছে, প্রত্যেকটা বিভিন্ন সেক্টরের মানুষ রয়েছে, তারপর তিনি গিয়ে ওই জায়গাটায় বসতে পারেন, তাই জন্য তিনি আনসারেবল, তাকে উত্তর দিতে হবে। আপনি আর কেউ নন, মানুষের ভোটে নির্বাচিত। কিসের এত উদ্ধত্ত আসে রুদ্রাঙ্কদের এই সমস্ত কথাবার্তা বলা? মমতা বন্দ্যোপাধ্যায় যাদের ধরুন মেরুদণ্ড বিজেপি পার্টি অফিসে ধুলো পড়ে যাচ্ছে, তা বিজেপি পার্টি অফিস থেকে মেরুদণ্ড এনে লাগাতে পারছে না ফিরে, তাদের প্রশ্নের উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই দেবে না। আর একটা কথা বলি, যে দেবুদা যে কথাটা বলছিল যে বা আপনিও সমর্থন করলেন যে সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু যে অত্যাচার এটা হওয়া উচিত না, কিন্তু আমাদের ভারতবর্ষ বিশ্বের মধ্যে হয়তো 1 নম্বর দেশ, হয়তো আপনি জানেন কিনা জানি না, মোদি ম্যাজিক কাজ করেছে। এখানে গরিষ্ঠ আমাদের দেশে যারা সংখ্যা গরিষ্ঠ, মানে আপনি বলতে চাইছেন যে ওখানে দীপু দাসকে জ্যান্ত জ্বলে দেওয়া হয়েছে মোদি ম্যাজিকে? মানে বুঝতে পারলাম না। বলছি শুনুন না, আমি বলছি, আপনি বললে আমি বুঝে যাবেন। তো ব্যাপারটা আমাদের ভারতবর্ষের সংখ্যা গরিষ্ঠ, তারা আজকে মানে তাদের কোনো সুরক্ষা নেই, তাদেরকে আজকে ব্যবহার করা হচ্ছে। হিন্দুত্বকে দেখিয়ে পেছনে বিজেপি তাদের একটা রাজনৈতিক কর্মক্রিয়া করার চেষ্টা করছে। সংখ্যা গরিষ্ঠ আজকে ভারতবর্ষের বুকে সংখ্যা গরিষ্ঠ যারা, তারাই সুরক্ষিত না। এটা মোদিজি সম্ভব করে দেখাতে পেরেছেন, এটাই তো সব থেকে বড় মানুষের কাছে প্রশ্ন। রাস্তায় 100 জন দাঁড়িয়ে আছে, সামনে 5 জন দাঁড়িয়ে আছে, 5 জনকে দেখে 100 জন বলছে আমরা সুরক্ষিত না, এটা তো হয় না, এটা অবাস্তব। আপনি কিসের ভিত্তিতে বলছেন? সংখ্যা গরিষ্ঠ এবং সংখ্যালঘুর গরিষ্ঠ বিষয়। মানে আপনার এই যে একটা তত্ত্ব খাড়া করলেন, এই তত্ত্বটা কিসের ভিত্তিতে? মানে কে বিপদে রয়েছে, কে বিপদে নেই? আমার তো একটা ছোট প্রশ্ন ছিল, যে কারণে আজকে সনাতনীরা পথে নেমেছিলেন, গতকালকে তারা পথে নেমেছিলেন, প্রতিবাদ করেছিলেন, সেখানে তাদেরকে মারধর করে পিটিয়ে রক্ত বার করে, এটা কি প্রয়োজনীয়তা ছিল? এবং 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 আপনারা বারবার বলছেন যেটা রাজনীতি, এটা রাজনীতি, এটা রাজনীতি। রাজনীতি যদি হয়ে থাকে তাহলে এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে কি এমন ভালো ফলাফল দিল? বিষয়টা হচ্ছে যারা আগের দিন রাস্তায় নেমেছিল, আমি যদি ভুল করি, ওখানে পাশে যদি আরে চিকেন প্যাটিস, চিকেন রোল খেতাম, আমাকেও ধরে মেরে দিত। এটাই হচ্ছে সমস্যা, এটা হিংসাত্মক, এটা হিংসাত্মক। মেরেছে তো পুলিশ, মানে আপনি বলছেন আপনি দাঁড়িয়ে চিকেন প্যাটিস খেলে পুলিশ বিক্রি করছিল তাকে। আরে আমি বুঝতে পারছি না, মানে বলছে যে যারা মেরেছে, আমি যদি পাশে দাঁড়িয়ে চিকেন প্যাটিস খেতাম আমাকেও মেরে দিত। পৃথিবীর আমি বুঝলাম না, মেরেছে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। আর আমার সহজ প্রশ্ন ছিল, ভাই এত যদি দরদ আপনাদের সমস্ত গোটা বিশ্বজুড়ে সংখ্যালঘুদের জন্য, তো তাহলে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তারপরে একটা শব্দও কেন নেই, একটা প্রতিবাদ কেন নেই, একটা ফেসবুক পোস্ট বা অন্য যে কোনো সামাজিক মাধ্যমে পোস্ট, একটা ছোট কুচি এইটুকু নেই কেন? সৃজিতাদি, বর্তমান পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি পশ্চিমবঙ্গের মানুষ এবং গোটা ভারতবর্ষের আপামর জনসাধারণকে এটাই হাইপোথেটিক্যালি মনে করাচ্ছে যে ডাজ মমতা ব্যানার্জি ইজ হ্যাভিং এনি জেনেটিক্যাল কানেকশন উইথ মোহাম্মদ ইউনুস। তার কারণ পশ্চিমবঙ্গের বেশি দিন বাকি নেই পশ্চিম বাংলাদেশ তৈরি হতে। এবং এই কথা কিসের ভিত্তিতে? না, কালকে যেভাবে আমাদের হিন্দু ভাইদের, আমাদের এবিভিপির ভাইদের ওপর আক্রমণ করা হলো, কালকে সৈকত পান্ডা থেকে সৌম্যজিৎদের যেভাবে আক্রমণ করা হলো, তাতে আমার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মনে হলো না উনি রাজ্যের একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রী হিসেবে উনি ওনার পুলিশ। কিন্তু দেবব্রত বাবু বলছেন যেটা বাংলাদেশ হাই কমিশন, ওখানে সুরক্ষা দেওয়া দায়িত্ব, কাজেই সেখানে তার দায়িত্ব পালন করা হয়েছে। তাহলে দাওয়াতে ইসলামের কথা যখন এই ববি হাকিম বলছেন, তখন ববি হাকিমের বিরুদ্ধে কেন ব্যবস্থা হচ্ছে না? যখন এই হুমায়ুন কবির যখন তৃণমূল কংগ্রেসে ছিল এবং বলেছিল যে 30% হিন্দুকে ভাগীরথী জলে মিশিয়ে দেওয়া হবে, তখন কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের টনক নড়ল না? এই শব্দ, কোনো প্রতিবাদ, কোনো আওয়াজ, কোনোটাই তো হয়নি। আমি আসছি পৃথ্বীরাজ, তবে তার পাশাপাশি আসছি পৃথ্বীরাজ, যাচ্ছি। তার আগে আমি একবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন এই গোটা ঘটনা প্রসঙ্গে একবার শোনাবো, তারপরে ফের আলোচনায় আসছি। ভারত মাতা কি, জোরসে বলুন, এত জোরে বলুন। এপাশে খালা মমতা আর ওপাশে মোল্লা ইউনুস, দুজনের কানে যাওয়া উচিত হয় কিনা? মারা এই সরকার না গেলে তুলসী মঞ্চ বাঁচাতে পারবেন না। বাংলাদেশ বর্ডার পশ্চিমবঙ্গে 6000 গ্রামে মন্দির নেই, তুলসী মঞ্চ নেই, শাক বাজে না, কাসর বাজে না, দীপ দেয় না। চট্টগ্রামে গলায় তুলসী দেখলে মারছে, হাতে দৌড় টাকা দেখলে মারছে। বদলা নেবেন না, বদলা নেবেন না। আপনারা শুনলেন রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্য। এই মুহূর্তে আমি নীলাদ্রি রায়ের কাছে একবার যাবো। নীলাদ্রি রায়, রাজ্যের বিরোধী দলনেতা যেটা বলছেন সেটা ভয়ঙ্কর।
প্রথমত যেটা মনে হচ্ছে যে এই পশ্চিম বাংলায় মানসিকতার পরিবর্তন হয়ে যাচ্ছে। আরো বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা বিরোধী দলনেতার দাবি যে বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলগুলোতে আমাদের এই পশ্চিমবঙ্গের সেখানে তুলসী মঞ্চ বসানো যাবে না, সেখানে কেউ গলায় যারা তুলসী মালা পড়তে বিশ্বাসী তারা পড়তে পারবেন না, কারণ পরিস্থিতি বদলে যাচ্ছে। এটা কি বাস্তব? মানে এটা তো বাংলা ছিল না, এই বাংলা তো আমরা দেখিনি। না না, এই বাংলাটাকে তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পাকিস্তান থেকে ছিনিয়ে এনেছিলেন হিন্দুদের হোমল্যান্ড হিসেবে। আজকে সেখানেই হিন্দুরা বাংলাদেশে আক্রান্ত হচ্ছে, অর্থাৎ একটা মানুষকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে কোনো রাজনৈতিক কারণে নয়, তার হিন্দু হওয়ার কারণে। তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আক্রান্ত হচ্ছেন সন্ন্যাসীরা। ভাবতে পারছেন, এই বাংলায় কিন্তু আনন্দমঠ লেখা হয়েছে সন্ন্যাসী বিদ্রোহ নিয়ে। দেবুদের নেতাজির কথা বলছিলেন, মনে করিয়ে দিয়ে ওনাকে 1928 সালে যখন সিটি কলেজের ছাত্রদের রামমোহন হোস্টেলে সরস্বতী পুজো করতে দেয়নি কলেজ কর্তৃপক্ষ, তখন একজন ছাত্র নেতা সেই হিন্দু ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছিলেন, তার নাম ছিল সুভাষচন্দ্র বসু। তিনি কি সেদিন ধর্ম নিয়ে রাজনীতি করেছেন? দেবুদারা নেতাজি পড়েননি যতটা মমতা ব্যানার্জি পড়েছিলেন, তাই এরম ভুল ধারণা তাদের মধ্যে আছে। নেতাজি সব সময় হিন্দুদের পক্ষে ছিলেন, তার স্লোগান ছিল জয় হিন্দ, তার শর্ট এন্ড ফর্ম ছিল জয় হিন্দুস্তানের, অর্থাৎ জয় হিন্দুস্তানের স্লোগান দিয়ে তিনি ভারতের জন্য লড়েছিলেন। এই হিন্দু শুধু ধর্ম হিন্দু নয়, এই হিন্দু হিন্দু সংস্কৃতি, এই হিন্দু হিন্দুস্তানের হিন্দুত্ব, যে হিন্দুত্বের ভিত্তিতে ভারতবর্ষ আজ টিকে আছে। যারা আক্রমণ করেছে তারা হিন্দু ধর্মকে শুধু আক্রমণ করেনি, দেশকে আক্রমণ করেছে, কারণ এই দেশের আরেকটা নাম মনে রাখবেন, হিন্দুস্তান। একদমই তাই। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট দিলেন যে বিদ্রোহ করা মানে, বিক্ষোভ করা মানে, প্রতিবাদ করা মানে সেটাকে রাজনৈতিক রং চড়িয়ে দেওয়া নয়। আমার মনে হচ্ছে দেবব্রত তাদের সুবিধা হবে যদি এই গোটা ঘটনাতে রাজনৈতিক রং লেপে দেওয়া যায়, তাহলে ফের একবার বাস্তব ছবিতে আরেকবার ধামাচাপা দেওয়াটা যাবে। এইভাবে কি হয় দেবব্রত দা? শুনুন, প্রথমেই বলে রাখি, ভারতীয় সংবিধানে হিন্দুস্তান বলে কোনো দেশের নাম নেই, যেটা আছে ভারত এবং ইন্ডিয়া। যারা বলছে তারা মূর্খ, তাদেরকে মনে করিয়ে দিই। এক সেকেন্ড, না 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 না, আপনার কাছে আসছে, কিন্তু একেবারেও নীলাদ্রিদা বলেননি। এক তো আপনি পার্সোনাল অ্যাটাকে যাচ্ছেন, এবং দ্বিতীয়ত আপনাকে বলে দিই যে নীলাদ্রিদা একবারও সংবিধানের কথা বলেননি। তিনি বলেছেন যে নেতাজি সুভাষচন্দ্র বোস কি বলেছেন তার ভিত্তিতে। এবার এক সেকেন্ড, এত এক্সাইটেড হচ্ছেন কেন? সংবিধান নিয়ে তো আলোচনা হচ্ছে, সংবিধানের বক্তব্যই তো কেউ বলেনি। আরে ভাই, কে এটা? এটা কি হয়েছে? এখানে তো সংবিধান নিয়ে আলোচনাই হচ্ছে না। দেবব্রত বাবু, আপনার কাছে উত্তর নেই? শুনুন না, রাজনৈতিক ভাবে রং লাগালে একটু সুবিধা হয় আলোচনা করতে। তো রাজনৈতিক রং লাগালে আলোচনা করতে সুবিধা হয়। দেশ অখণ্ড। আরে হ্যাঁ, ঠিক, দেশ অখণ্ড। না না, অবশ্যই। আজকে যখন দেখি এই ভারতবর্ষে প্যালেস্তাইনের পতাকা নিয়ে রাস্তায় নামা হয়ে দাপাদাপি করা হয়, আজকে যখন দেখি যে পার্ক সার্কাস, রাজাবাজার, খিদিরপুর অঞ্চলে প্যালেস্তাইনের বড় বড় পতাকা জ্বলানো হয়, তখন কিন্তু পুলিশের এই আগ্রাসন দেখা যায় না পশ্চিমবঙ্গের পুলিশে। আগামীকাল খ্রিস্ট ধর্মে আমরা উৎসব পালন করবো। বাংলাদেশের বিরোধিতা করলে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের কেন গায়ে লাগছে? পাদ্রী, তিনি তার শিশু পুত্রকে পুড়িয়ে মেরেছিল এই বজরং দল, এই আরএসএস। তার মানে কি আপনি যদি তাদেরকে অসমর্থন করে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনি বাংলাদেশের ঘটনাকে অসমর্থন করবেন। তাহলে আওয়াজ নেই কেন? তাহলে প্রতিটা জায়গায় তাহলে প্রতিবাদ অন্যায় হয়, যদি অন্যায় দেবব্রত রায় মনে হচ্ছে যদি অন্যায় হয়ে থাকে দেবদাসের সঙ্গে, দেবব্রত রায় এখনো কোট আনকোটে মনে হচ্ছে যদি জীবন্ত পুজো দেবে একটা মানুষকে, যদি অন্যায় হয়ে থাকে তাহলে প্রতিবাদ করা উচিত। কারণ তৃণমূল কংগ্রেস বুঝতেই পারছে না যেটা অন্যায় না অন্যায় নয়। কোন কাপড় চোখে বেঁধে রেখেছে আমার জানা নেই, বা মানুষকে কোন কাপড় চোখে বাঁধতে চাইছে এরা। এই মুহূর্তে একটা ব্রেকিং আসছে, ব্রেকিংটা একটু দর্শকদের জানিয়ে রাখি। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ, ধৃত 19 জন সনাতনী প্রতিবাদীর নামে খুনের চেষ্টার ধারা। এই মুহূর্তের বড় ব্রেকিং, ধৃত 19 জন সনাতনী প্রতিবাদীর নামে খুনের চেষ্টার ধারা, একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা। ধৃতদের আলিপুর আদালতে পেশ করে পুলিশ। ইতিমধ্যেই শেষ হয়েছে শুনানি। আরও একবার দর্শকদের জানিয়ে রাখি, বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তার যে প্রতিবাদ হয়েছে, সেই প্রতিবাদে ধৃত 19 জন সনাতনী প্রতিবাদীর নামে খুনের ধারা দেওয়া হয়েছে এবং ধৃতদের আলিপুর আদালতে পেশ করা হয়েছে। ইতিমধ্যেই শুনানি শেষ হয়েছে শুনানি, রায়দান স্থগিত। ইতিমধ্যেই শেষ হয়েছে শুনানি, রায়দান স্থগিত।
পর একটা ছোট্ট ব্রেক আমাকে নিতে হচ্ছে এবং ব্রেক নিতে নিতে আমি খালি একটা প্রশ্নই করব যে যেভাবে এই সনাতনীদের উপর যাদের বিরুদ্ধে কেস দেওয়া হয়েছে, জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে, এই ধারাগুলো সর্বক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হয় তো? কেন এই প্রশ্নটা করছি? ব্রেকের পর শুনবো, আপনাদেরকে শোনাবো আপনাদেরকে। আসছে একটি বিরতির পর, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। বিরতির পর যে প্রশ্ন নিয়ে গিয়েছিলাম যে এই যে সনাতনী যারা প্রতিবাদ করলেন তাদের বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়েছে, জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে, এই একই ঘটনা সর্বক্ষেত্রে সমানভাবে ঘটে তো? এই প্রশ্নটা আমার বলছে পৃথ্বীরাজকে দিয়ে শুরু করে। পৃথ্বীরাজ, কয়েকদিন আগে আমরা দেখলাম যে লগ্নজিতা চক্রবর্তী গান গাইতে গিয়েছিলেন, তাকে তেড়ে উঠে বলেছে জাগোমা ছাড় সেকুলার গা। সেই লোকটার বিরুদ্ধে অভিযোগটা পর্যন্ত প্রাথমিকভাবে নেওয়া হচ্ছিল না বলে তোমাদের তরফ থেকে, বিজেপির তরফ থেকে অভিযোগ এসছে, কিন্তু এইখানে এতগুলো জামিন অযোগ্য ধারা দেওয়া হয়ে গেল। সেইখানেই তো আমরা বাংলার মানুষের দৃষ্টি আকর্ষণ করছি। লগ্নজিতা চক্রবর্তী ছেড়ে দিন, হরগোবিন্দ দাস, চন্দন দাসের খুনের বিরুদ্ধে রাজ্য সরকার সিট গঠন করেছিল, 13 জনকে যাবজ্জীবন করা হলো। কেন তাদের বিরল থেকে বিরলতম ঘটনা বলে সেই ব্যক্তিদের ফাঁসির সাজা হলো না? এটা আমার প্রথম প্রশ্ন থাকবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় মামলা রুজু করা হয়েছিল সেটাই তো সবথেকে বড় বিষয়। একদমই তাই। পুলিশের তরফ থেকে কোন কোন মামলা রুজু? একদমই তাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিন মূর্খ বানিয়েছেন। মানুষ শিক্ষা নিয়েছে ফেমাস ডিক্টেটরসদের থেকে। পলপট যখন ক্যাম্বোডিয়ান, মমতা বন্দ্যোপাধ্যায় ডিক্টেটর? একদমই তাই। আমি তো বলছি আপনাকে, শেষ করতে দিন। ক্যাম্বোডিয়ার জেনোসাইডে যখন পলপট 20 লাখ মানুষকে জ্বালিয়ে ফেলেছিল, মানুষ সেই পলপটের পতন দেখেছিল। ইদি আমিনের পতন মানুষ দেখেছিল। আপনি কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন মানুষ? 26 সালে অনিবার্য। এই মানুষই মমতা উত্তর। শুনুন, আমাদের ন্যায় দর্শনে একটা কথা ছিল যে যেখানেই ধুম আছে সেখানেই বন্যি আছে, কিন্তু যেখানে বন্যি আছে সেখানে ধুম নাও থাকতে পারে। তো সেখানে সেরকম ভাবে যেখানে দেখবেন উগ্র হিন্দুত্ববাদী সেখানেই বিজেপি আছে, কিন্তু যেখানে হিন্দু সেখানে কিন্তু বিজেপি নেই। আপনারা আমাকে একটা কথা বলুন, এই যে আপনারা উগ্র হিন্দুত্ববাদী ইত্যাদি এই যে টার্মগুলো ইউজ করছেন, আমাকে সব বাদ দিয়ে দিন, বাংলাদেশের ঘটনাকে সমর্থন করেন না আপনি? আমি জানি না, আপনি বিজেপির কথা তো সুন্দর বোঝেন। আমি সব কথা আপনার শুনছি। আপনি কেন? আপনি আমাকে বোঝান। আপনার কাছে উত্তর না থাকলে সেটা আলাদা কথা, যদি উত্তর না থাকে তাহলে সেটা আলাদা কথা। আমার কাছে উত্তর নিয়ে আমি যা খুশি তাই বলছি সেটা আলাদা কথা, এবং যতটা সময় আমি এখানে প্রত্যেককে দিয়ে, এটা আপনার সৌভাগ্য। চলুন বলুন। অবশ্যই আমার সৌভাগ্য, ধন্যবাদ। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে আমি বললাম যেখানে হিন্দু হিন্দু মানে কিন্তু বিজেপি না, কিন্তু উগ্র হিন্দুত্ববাদী মানে বিজেপি আর ডিক্টেটরশিপ হচ্ছে। আমি তিনবার রুদ্রাঙ্ক একই কথা বললো, আমার কাছে সময় একদম কম, একবার নীলাদ্রি রায়ের কাছে যাই। 3 বার রুদ্রাঙ্ক একই কথা বললো, কিন্তু এটা বোঝাতে পারলো না। আমার যেটা প্রশ্ন ছিল যে কেন উগ্র হিন্দুত্ববাদী বিজেপি, এই কথাগুলো আনার দরকারটা কি? আমি যখন দেখতে পাচ্ছি যে আমার পড়শি দেশে একজন হিন্দু যুবক, তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, আমি তার প্রতিবাদ করেছি। হোয়াটস রং ইন দ্যাট? ভুল কোথায় এখানে? উগ্র হিন্দুত্ববাদ, হ্যান ত্যান, এত শব্দের ব্যবহারের প্রয়োজনীয়তাটা কোথায়? কোনো প্রয়োজন ছিল না। ইনফ্যাক্ট সৃজিতা, বিজেপির যে বাংলায় উত্থান ঘটছে তার মূল কারণ হচ্ছে দেবুদার মতো মানুষদের কথায় তৃণমূল কংগ্রেসের একটা হিন্দুত্ব বিরোধী ইমেজ ঘটছে। দেবুজা যে আপত্তি করেন ভারতকে হিন্দুস্তান বলে, এটা ভারতের ইতিহাস, সেটা সবাই কম। তা মোটামুটি জেনারেল এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকঠাক এক্সটার্নাল অ্যাফেয়ার্স কাজ করছে না, পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলছে না। আরে পররাষ্ট্রনীতি নিয়ে কথা কে বলবে? নরেন্দ্র মোদী বলবে। পররাষ্ট্রনীতি নিয়ে কথা কে বলবে? অমিত শাহ বলবে। আমি এখানে বুঝতে পারলাম না যে আবার আমি উত্তরটা পেলাম না। যদি দীপু দাসকে জীবন্ত জ্বলিয়ে মারিয়ে দেওয়া হয়েছে তার জন্য আজ অব্দি একটা কেন উত্তর নিচ্ছে না? আজকে যখন কলকাতা পুলিশ উড়ন্ত লুঙ্গির দুরন্ত লাথি খায়, তখন কিন্তু তাদের এগেনস্টে এই মামলাগুলো রুজু করা হয় না। কালকে বাংলাদেশি হাই কমিশন ঘেরাও করতে গিয়ে যারা আজকে অ্যারেস্ট হয়ে রয়েছে, তাদের বিরুদ্ধে যে মামলাগুলো দেওয়া হয়েছে, কিসের সম্ভাব্য? সৌনক যে কথাটা বলতে চাইছে, আমার মনে পড়ে গেল যে ওয়াকফ আইন যখন লাগু হচ্ছে তখন আমাদের বাংলায় যে পরিস্থিতি হয়েছিল, বিভিন্ন জেলায় পুলিশ দৌড়ে পালিয়ে গিয়েছিল, এমন তারা করেছিল যে পুলিশ দৌড়ে পালিয়ে গিয়েছিল। আমার জানা নেই তারপরে কটা কেস রুজু হয়েছে, কটা মামলা হয়েছে, কজনকে গ্রেফতার করা হয়েছে, কি পদক্ষেপ নেওয়া হয়েছে, সত্যিই জানা নেই। এই প্রশ্নের উত্তর তৃণমূলকে জিজ্ঞেস করলে তৃণমূল উত্তর দিতে পারে না। আজকের আলোচনা এখানেই শেষ করছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH